জীবনে মানুষকে অনেক অনেক বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিছু কিছু পরিস্থিতি তো এমন হয়ে থাকে যে সময় না থাকে পেছনো যায়, আর না এগিয়ে এসে সামনে থেকে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করা যায়। এমন সমস্যা মানুষের সামনে হয়তো রোজ আসে না, কিন্তু যেদিন আসে সেদিন মনে হয় যে জীবনের সবচেয়ে কঠিন আর বাজে পরিস্থিতি বোধ হয় সেটাই। তেমনি এক কঠিন পরিস্থিতির মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি। কি করব, কোথায় যাব, কি করলে সমাধান পাওয়া যাবে সেটা কিছুই ভেবে পাচ্ছি না। সামনে এগোতেও পারছি না, আবার না পিছিয়ে যেতে পারছি। ঈশানের বলা কথাগুলো হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেননি, আর না বোঝারই কথা, কারণ যে একটা পরিস্থিতিতে ছেলেটা পড়েছে তাতে এই মুহূর্তে ওর কথাগুলো বুঝতে না পারারই কথা। আর সবচেয়ে বড় বিষয় তো এটাই, একজনকে বিয়ে করে তার সাথে সুখে শান্তিতে সংসার করা অবস্থায় যদি আরেকজনকে বিয়ে করতে বলা হয়, তাহলে প্রথমজনকে ভালোবাসার পর দ্বিতীয়জনকে বউ হিসেবে মানাই যে কোনো পুরুষের কাছে অনেক বেশি কষ্টসাধ্য। আর সেটা যদি হয় যাকে ভালোবাসেন সেই মেয়েটাই নিজে থেকে বলে যে দ্বিতীয়বার কাউকে বিয়ে করতে, আবার তার উপর যদি সেই মেয়েটা হয় প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বায় স্ত্রীকে রেখে নতুন করে আরেকজনকে বিয়ে করতে বলাটা, বিয়ে করতে যাওয়াটা, কিংবা যে বউ এ কথা বলছে সে কথাটা কতটা কষ্ট নিয়ে সেটা বলছে, সেটাও বোধহয় একটা ভাবার বিষয়। কিন্তু ঈশান এই মুহূর্তে আছে একটা দোটানার মধ্যে, কারণ চাচাতো বোনের সিনিয়র বান্ধবীর সাথে গত 1.5 বছর আগেই যার সাথে বিয়ে হয়েছিল, যাকে ভালোবেসে আপন করে নিয়েছিল, আগলে নিয়েছিল খুব যত্ন সহকারে, কারণ মেয়েটা ছিল এতিম, আর ওদেরই বাসাতে ঠাঁই হয়েছিল মেয়েটার। বাবা মা মারা যাওয়ার পর থেকেই পুরো পরিবার ঈশানের বর্তমান স্ত্রী তানহার দেখভাল করার দায়িত্ব নিয়েছিল। তারপর যখন ও চাচাতো বোন অর্থাৎ ঈশিতার সাথে ঈশানের বিয়ের কথা চলছিল, সে সময় ঈশিতা প্রথমে বিয়েতে রাজি হলেও বিয়ের দিনে সে মেয়েটা বাসা থেকে পালিয়ে যায়। আর তার মূল কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। মেয়েটা নাকি চেয়েছিল তানহাকে একটা স্থায়ী ঠিকানা দিতে, তাই ঈশানের সাথে এই বিয়েটা যেন হয় সেজন্যই বাসা থেকে পালিয়ে গিয়েছিল। আর যাওয়ার সময় তার বাবার জন্য একটা চিঠি লিখে যায়, সেখানে বলেছিল ঈশানের যেন বিয়েটা তানহার সাথে হয়। আর তারপর ওরা ঠিকই তানহার সাথে ঈশানের বিয়ে দিয়েছিল। ঈশান প্রথমে একটু রাগ করলেও তানহা নিজেকে দোষারোপ করছিল সব কিছুর জন্য। তখনই ছেলেটা ওকে আপন করে নেয়, ভাবে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথেই হয়েছে, কারণ উপরওয়ালা যার সাথে আপনার ভাগ্যটা লিখে রাখবে তার সাথেই আপনার বিয়ে হবে। তাই ঈশান ভেবেছিল যে তানার সাথে হয়তো ওর লেখা ছিল, সেজন্যই মেয়েটা ওর বউ হয়েছে। তারপর থেকেই নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিল মেয়েটাকে। বিয়ের 1 বছর পর ওরা জানতে পারে তানহার গর্ভে ঈশানের একমাত্র আর অনুভূতির অস্তিত্ব বেড়ে উঠছে। তখন অনেক বেশি খুশি ছিল সবাই। আর তারপরই ঈশিতা বাসায় ফিরে এসেছিল। প্রথমে আব্বু আম্মু ওর সাথে কথা না বললেও পরবর্তীতে ঈশান ওদের বুঝিয়েছিল, বলেছিল এসব নিয়ে ঝামেলা না করতে। তারপর যেটা হবার সেটাই হয়েছে। সবাই বেশ ভালোই ছিল। আরও 6 মাস বাদের ঘটনা, তানহার প্রেগনেন্সি 6 মাস চলছে। এরই মাঝে ঈশান ওর দেখাশোনাটা খুব ভালোভাবেই করছিল, কারণ যাকে ভালোবেসে তার গর্ভে নিজের অস্তিত্ব বেড়ে উঠছে, তাই হাফবেলা অফিস করে বাসায় চলে আসে ছেলেটা, আর সব সময় মেয়েটার আশেপাশে থাকে। এরই মাঝে কোথাকার এক ছেলে নাকি ঈশিতাকে পছন্দ করেছিল, আর তার বাবা মাও নাকি ঈশিতাকে খুব পছন্দ করেছে। কোথায় কি হয়েছে ঈশান সেটা জানার চেষ্টা করেনি, কারণ এই ঘটনার পর থেকেই ঈশান ঈশিতার সাথে রাগ করে কথা বলে না। ওর তো রাগ এইখানেই যে মেয়েটা ওকে যদি বিয়েটা নাই করবে তাহলে পালিয়ে যাবার কি ছিল, আগেই সেটা পরিবারকে বলে দিতে হতো। সেদিন তো সম্মান যেতে যেতে বেঁচেছে। ঈশিতার বান্ধবী যদি এ বাসায় না থাকতো তাহলে বিয়েটা কার সাথে হতো, আর ওদের সম্মানটাই বা কীভাবে বাঁচত? সে কথা ভেবেই ঈশান হয়তো মেয়েটার উপর রাগ করে আছে, কিন্তু তানহা বারবার বলেছে মেয়েটার উপর রাগ না করে থাকতে। এখন তাতে ওর কোনো কথা শোনেনি, কারণ মেয়েটার সব কথা শুনলেও এইটুকু কথাও রাখতে পারছিল না। এক প্রকার চাপার রাগ এসে কাজ করছিল, কারণ গত 25টা বছর যার সাথে বড় হয়ে এসেছে, সে যদি ওকে পছন্দ না করে সেটা সরাসরি বলে দিলেই হতো।
বিয়ে ঠিক হবার পর বিয়েটিক বাসা থেকে চলে গেছে, আর ওকে পছন্দ না একটাবারও সেই কথাটা ওকে জানায়নি। বিষয়টা ভেবে ঈশান রাগ করেছিল, আর আজকে ঈশিতার বিয়ে ছিল। সব কিছুর তোড়জোড় করে খুব আনুষ্ঠানিকতার সাথেই ছেলেপক্ষের হাতে মেয়েকে তুলে দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে ঈশিতার আপু এগিয়েছিল। কিন্তু বিয়ে ঠিক আগ মুহূর্তে যখন বর আসছিল না, তখন ছেলের বাসায় ফোন করে জানতে পারে বর অন্য কোনো মেয়ের সাথে ভেগেছে। ঈশিতা ছেলেটার সাথে কথা বলেছিল, যতদূর জানে ততদূর ছেলেটার কোনো রিলেশন ছিল না। তাহলে হুটহাট করে কার সাথে এরকম পালিয়ে গেল? বিষয়টা নিয়ে ভেবে ঈশিতা এক প্রকার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিল। তারপর আত্মীয় স্বজনের আর বাসায় আসা মেহমানদের হাজারো কথায় এক প্রকার ঈশিতাকে বাধ্য হয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করতে। এখনও বুঝতে হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, পরিস্থিতিটা হচ্ছে এমন কিছু হবার পর ঈশিতা সুইসাইড করতে যাচ্ছিল, যখন সবাই আজে বাজে কথা বলছিল। প্রথম বিয়েটা নিজেই না করে পালিয়ে গেল, তারপর দ্বিতীয় বিয়ের জন্য যখন প্রস্তুত হলো তখন পাত্র নিজেই পালিয়ে গেল। এজন্যই বোধহয় বলে উপরওয়ালা সব কিছুর একটা প্রতিশোধ নিয়ে নেন। প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না। ঈশিতা হয়তো ঈশানকে কোনো কারণবশত সেদিন রেখে পালিয়েছিল, কিন্তু আজকের ওর সাথে ঠিক সেই কাজটাই হলো যেটা ও সেদিন করেছিল। এই মুহূর্তে ঈশিতার বাসায় এক প্রকার কান্নার রোল পড়ে গেছে। ঈশান কী করবে ভেবে পাচ্ছিল না। তখন তানহা এগিয়ে এসে ঈশিতার আব্বু আম্মু আর ঈশানের আব্বু আম্মুর সাথে কথা বলে এই ঈশান বিয়েটা করবে। এসব শোনার পর যেন আকাশ থেকে পড়েছিল ছেলেটা। ও ভাবতেও পারেনি নিজের বিয়ে করা স্ত্রী আর যে কিনা অন্তঃসত্ত্বা কিছুদিন পরে ওর সন্তানের মা হতে চলেছে, সে কিনা এরকম একটা কথা বলছে। এসব শোনার পর তো ঈশানের মনে হচ্ছিল ও বোধহয় শূন্যে ভাসছে। কিছুক্ষণ অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়েছিল। তখন তানহা সবাইকে এইসব বিষয় জানানোর পরে ঈশানের একটা হাত ধরতেই ছেলেটা হুঁশ ফিরলে তখন ঈশানের হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে আরম্ভ করে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কী সব বাজে বাজে কথা বলছো? তুমি বুঝতে পারছো যে কি পরিমাণে পাগলামি আর আবেগের বসে এরকম কথা বলছো? একে তো তুমি আমার স্ত্রী, দুদিন বাদে আমার সন্তানের মা হবে, তার ওপর আবার এখন বলছো কিনা তোমারই বান্ধবী যে কিনা 2 দিন আগেই আমাকে বিয়ে করবে না বলে পালিয়েছিল, তাকে বিয়ে করতে হবে। হ্যাঁ বলছি ঈশান, তুমি এই মুহূর্তে বুঝতে পারছো না যদি বিয়েটা না হয় তাহলে পরিবারের মান সম্মানটা নষ্ট হবে? তাই বলছি কি যে তুমি যা হবার হোক, ও যেটা করেছে ওর সাথে সেটাই হয়েছে। ও সেদিন বিয়ে করবে না সেটা আমাকে আগে বলে দিলেই হতো। তুমি রাগ করছো কেন? দেখো ও বিয়ে করবে না, আর ও চলে যাওয়ার পর আমাদের বিয়ে হয়েছে। আমরা কি সুখী নেই? তুমি তো আমাকে ভালোবাসো বলো, আমিও তোমায় ভালোবাসি। এমন না যে আমাদের অনেক দিন দেরি করতে হয়েছে দুজনের এক হতে। তুমি কিন্তু এইটুকু ভুলে যাচ্ছ যে ঈশিতার জন্যই তুমি আমাকে পেয়েছো, আর আমি তোমার মতো একটা মানুষের ভালোবাসা পেয়েছি ঈশান। এবার বুঝতে পেরেছো তো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, সেখানেও তৃতীয় ব্যক্তি ওকে বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আর তুমি আমার স্ত্রী হয়ে কি করে এই কথা বলতে পারছো? তোমার কি মাথা খারাপ? ঈশান, তানহা ঠিকই বলছে। এই মুহূর্তে তুমি যদি বিয়েটা না করো তাহলে এত বড় বাড়ির সবার মান সম্মানটা ধুলোর সাথে মিশে যাবে। আর তোমার চাচু আর চাচি আম্মুর কথাটাই একবার ভাবো। তোমার চাচুর হার্টের রোগী, এখনও যে সুস্থ আছে সেটাই তো অনেক। লোকটা হাঁপিয়ে উঠেছে। আর সেদিন তো তানহার সাথে তোমার বিয়েটা উনি নিজে দাঁড়িয়ে থেকে দিল, শুধু মেয়ের কাজের জন্য তোমার হাতে পায়ে ধরেনি। তাই বলছি কি, তুমি অন্তত তো এই মুহূর্তে লোকটার সম্মানের কথাটা একটু ভাবো। আর ঈশিতা তো সেদিন পালিয়ে গিয়ে তোমাদের এরকম কোনো অসম্মানের হাতে ফেলেনি, উল্টো নিজের বান্ধবীর কথা বলেছিল। আর তারপর বিয়ে হবার পর কি তোমরা সুখে ছিলে না? ভালোই তো আছো তোমরা। আম্মু, তুমি বুঝতে পারছো না ওকে আমি কি করে বিয়ে করব? একজনকে ভালোবাসি, তার সাথেই ভালো আছি, তাহলে আরেকজনকে কি করে? কেন ওকে ভালো রাখতে পারবে না? এমন কোনো অসুবিধা তোমার তো হওয়ার কথা না। আমার চাহিদাটা অনেক ছোট ঈশান। তাছাড়া তুমি আমাকে যেটুকু ভালোবাসো তার থেকে একটু সামান্য পরিমাণ ভালোবাসা ঈশিতাকে দিলেও তো ভালো থাকবে। দেখো, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, আমরা সবাই একসাথে অনেক বেশি ভালো থাকবো। তুমি যা ইচ্ছে সেটাই বলতে পারো, কিন্তু আমার পক্ষে এসব মানা সম্ভব না তানহা। এসব কথা এখানে বলছো ভালো কথা, চাচু চাচি আম্মু যদি এইসব শুনতে পারে তাহলে কষ্ট পাবে।
আর ইশতা শুনতে পারলে ও নিজেকে শেষ করে দিবে। তুমি তো দেখেছো একটু আগেই মেয়েটার সুইসাইড করতে যাচ্ছিল। নিজের করা ভুলের জন্য এখন পস্তাতে হচ্ছে। তুমি যদি এরকম জেদ ধরে থাকো তাহলে কিন্তু ও নিজের কোনো একটা ক্ষতি করে দিবে। তাই দয়া করে এসব কথা বলো না, আর অতিরিক্ত জেদ করো না শোনা। প্লিজ আমার কথাটা শোনো। দেখো আমি তো চলে যাচ্ছি না, আর তাছাড়া তুমি আমাদের বাচ্চার কথা বলছো, আমাদের বাচ্চা তো থাকবেই শোনা। উল্টো ও দুটো আম্মু পাবে, একজনকে না দুইজনকে আম্মু বলে রাখতে পারবে। আমি জানি তুমি ঈশিতার উপর একটু রাগ করে আছো, কিন্তু দিন শেষে তুমি ওকে নিয়ে একটু ভাবো, যার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছো, যাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করতে, আর এক সময় মেনে নিয়েছিলে তার সাথেই তোমার বিয়ে হচ্ছে। দুদিন বাদেই সংসার করবে, কিন্তু মাঝখান থেকে আমি তৃতীয় ব্যক্তি। একদম বাজে কথা বলবে না। তৃতীয় ব্যক্তি তুমি নও, ও। ওপরলা আমার সাথে তোমার লিখে রেখেছিল, তাই ও সেদিন চলে গিয়েছিল। না হলে আমি আমার কাছের আর সত্যিকারের ভালোবাসাটাকে বুঝতে পারতাম না। তাই বলছি, এসব কথা তুমি আর বলো না প্লিজ। আমিও সেটাই বলছি। আল্লাহ যেমন তোমার সাথে আমার লিখে রেখেছিল, তেমনি ঈশিতার সাথেও তোমার লিখে রেখেছে। সেই জন্য এই মেয়েটা ফিরে এসেছে, আর আজকে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তুমি বুঝতে পারছো না দুইটা বউ কি করে। ঈশান, এখন তো কতই হচ্ছে যে একটা বউ থাকার পরেও মানুষ বউয়ের অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করে। তাছাড়া আমাদের সমাজে তো অনেকেই দেখা যায় না যে 2-3টা বউয়ের সাথে সুখে শান্তিতে সংসার করে। তাতেও কি সমস্যা হয়? খামাখা এসব নিয়ে জেদ করো না শোনা। আমি বলছি না ওকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে হবে, তুমি শুধু ওকে দায়িত্ব ভেবে সংসার করে গেলেই দেখবে ও নিজের ভালোবাসা নিয়ে তোমাকে আপন করে নেবে। তুমিও তখন দায়িত্বের কথা চিন্তা করেই ওর থেকে দূরে সরে থাকতে পারবে না। এখন রাগের মাথায় এসব কথা বলো না। ও অনেক আবেগী একটা মেয়ে, শেষে আবেগের বশে কিছু একটা করে বসলে ও নিজেরও কষ্ট পাবে, আর তুমিও এটা ভেবে কষ্ট পাবে যে তুমি পারতে ওকে বাঁচাতে, কিন্তু সেটা করোনি। ঈশান চুপ করে আছে। এবার আম্মু হাত ধরে রিকোয়েস্ট করতে লাগলো। আব্বু এসে কিছুক্ষণ ওকে বোঝালো। এরই মাঝে চাচি আম্মু এসে কান্না করে দিয়ে পায়ের কাছে বসে পড়তে গেলে ঈশান চাচি আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমরা আমাকে উভয় সংকটে ফেলে দিলে চাচি আম্মু। একটা বউ থাকার পরেও আরেকটা বউ আমি কি করে সামলাবো সেটাই বুঝতে পারছি না। আজ বাদে কাল যদি তোমার মেয়ের কাছে মনে হয় যে আমার সাথে থাকতে পারবে না, আমি তাকে ভালোবাসি না, কিংবা আমি আমার অন্তঃসত্ত্বা স্ত্রী তানহাকে ওর থেকে বেশি ভালোবাসি, তখন এসব নিয়ে কথা উঠলে কিন্তু সম্পর্কটা ভেঙে যাবে। তার উপর যদি এইসব ডিভোর্স হয়, তোমাদের সাথে আমাদের সম্পর্কটা অনেকখানি নষ্টের মতো হয়ে যাবে। তাই আমি চাইছি না এরকম কিছু করতে। আচ্ছা ঠিক আছে, আমি আমার কোনো বন্ধুকে কল করছি, দেখো ওরা চলে আসবে, তারপর আমি ওদের পরিবারের সাথে। ঈশান, আমি অন্য কারো কথা বলছি না। তোর কথা যেহেতু উঠেছে, অন্তত তুই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারিস। আর কোনো কথা শুনতে চাই না আব্বু। যদি সারা জীবনে আমি একটু তোর কাছে ভালোবাসার মানুষ কিংবা চাচি আম্মু হিসেবে তোকে ভালোবেসে থাকি, আজকে তুই সেটা ভেবে হলেও আমার মেয়েটাকে এই মুহূর্তে বিয়ে করে নে। ওর অবস্থা তুই দেখতে পাচ্ছিস। আর কিছুক্ষণ বাদে যদি আমরা ওর খবরটা নিতে আসতাম, তাহলে হয়তো মেয়েটা শেষ হয়ে যেত। একমাত্র মেয়ের এরকম একটা অবস্থা আমি কি করে দেখব? তার থেকে তুই বিয়ে করে নিলে ও আমাদের কাছেই থাকবে ঈশান। ঈশান চুপ করে আছে। তানহা এবার কান্না করে ফেললো। ঈশানের কাছে দুহাত জোর করে বলতে লাগলো, যার জন্য আমি তোমাকে পেয়েছি, তার জীবন বাঁচানোর জন্য হলেও আজকে তুমি বিয়েটা করবে। যদি না করো, আমি জীবনের সবচেয়ে বড় কষ্টটা তোমার কাছ থেকে পাবো ঈশান। আব্বু আম্মু মারা যাওয়ার পর যেটুকু কষ্ট পেয়েছি, তার থেকে বড় কষ্টটা আজকে পাবো। তুমি কি চাও যে আমি আমি তোমাকে ভালোবাসা অবস্থায় তোমার দায়িত্ব কর্তব্য আর তোমার ভালোবাসার মানুষটা হওয়ার অবস্থায় এরকম কিছু হোক? তাহলে তাহলে সেটা তুমি আমাকে সরাসরি বলো। এবার ঈশিতার আম্মু ওকে হাত জোর করতে গেলে ঈশান চাচি আম্মুর হাত ধরে থামিয়ে দিল। তারপর তানহাকে কাছে টেনে এনে ওকে এক হাতে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল, আর এক হাতে মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, বেশ, যেহেতু তোমার সতীনের সংসার করার এত ইচ্ছা, তাহলে আমি আর কিছু বলতে চাইছি না। তবে আজকের পর কিন্তু তুমি এসব নিয়ে কখনো কথা বলতে পারবে না।
আমি তোমার থেকে ওকে বেশি ভালোবাসি, এসব নিয়ে যদি তোমাদের মাঝে কথা কাটাকাটি হয় তাহলে আমি তোমাদের থেকে অনেক দূরে সরে যাব। তখন চাইলেও আর এসব কিছু তোমরা ঠিক করতে পারবে না, বলে রাখলাম। কিছু হবে না ঈশান, আমরা মিলেমিশে একসাথে থাকবো। আমাদের বেবি বেবি দুটো আম্মু পাবে, দেখো। এবার ঈশান তানহাকে ছেড়ে দিল। তারপর চাচি আম্মুর হাত ধরে টানতে টানতে তাকে ঈশিতার রুমে আসলো। মেয়েটা বেডে বসে বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। এতক্ষণে হয়তো সব কিছু জানাজানি হয়ে গেছে। ঈশানের সাথে ওর বিয়ে হবার কথা চলছে। ঈশান এসে মেয়েটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর একটু সময় ওরা পাশাপাশি বসলো আর বলতে আরম্ভ করলো। জানি এই মুহূর্তে তোমাকে কোনো রকম কথা বলেই শান্ত করা যাবে না, তারপরও আমি শুধু এইটুকুই জানাতে চাই, আসি তুমি হয়তো সবটা জানতে পেরেছো। আর এসব জানার পর তুমি কি সবাই যে সিদ্ধান্ত ওইটাই নিয়েছে সেই সিদ্ধান্তে রাজি কিনা সেটা শুধু আমাকে একবার বলো। যদি বলো যে তুমি এরকম কিছু চাও কিংবা পরবর্তীতে এ নিয়ে তোমার মাঝে কোনো ঝামেলা হবে না, আর তুমি কখনো মুখ দিয়ে উচ্চারণও করবে না যে আমি তোমাকে কম ভালোবাসি, আমি আমার প্রথম স্ত্রীকে বেশি ভালোবাসি, তাহলে আমি এসব নিয়ে কোনো কথা বলবো না। আমি নির্দ্বিধায় তোমাকে বিয়েটা করে নেব। কিন্তু এখনও তোমাকে আমি ভাবার সময় দিচ্ছি। ভেবে দেখো, প্রথম স্ত্রীকে কিন্তু মানুষ বেশি ভালোবাসে। তার অনুমতি নিয়েই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তারপরও সেদিন তুমি যা করেছো সেসবের কথা আমি ভুলতে চাইছি না। তুমি তো আমার কথা ভেবে দেখো, আমি ওকে ঠিক যতটুকু ভালোবাসি তোমাকে ততটুকু ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। অবশ্য তুমি বিয়েতে রাজি কিনা আমি সেটুকুও জানি না। সবচেয়ে বড় কথা কি জানো তো, তুমি হয়তো ভাবতে পারো যে এখন বিয়েটা করে নিলে পরবর্তীতে আমার থেকে ডিভোর্স নিয়ে নেবে। এরকম কিছু যদি হয় তাহলে আমি তোমার কাছে নিজেই হাত জোড় করে বলছি, আমি এরকম কিছুর জন্য নিজেই রাজি নই। কারণ আমি বিয়ে করার ডিভোর্স নেওয়া এসবের মধ্যে জড়াতে চাই না। তোমার যদি বিয়েটা করার হয়, আমি ভালোবাসি আর না বাসি আমার সাথেই থেকে যেতে হবে। আর যদি চিন্তা করো যে বিয়ের পর যদি দেখো তোমার ভালোবাসায় কম পড়েছে, তাহলে হয়তো তুমি সেটা মানতে পারবে না, তখন আমার থেকে ডিভোর্স চাইবে। এরকম কিছু হলে সেটা তোমার আব্বু আম্মুকে নিজে থেকে বলে দাও। আমি আর সামনের দিকে এগোবো না। আম্মু আব্বু আর অনেকে এসে রুমের সামনে দাঁড়ালো। তানহা এসে রুমের এক সাইডে দাঁড়াতেই ঈশান একবার ওর দিকে তাকিয়ে তারপর ঈশিতার দিকে ফিরল। মেয়েটা চোখ জোড়া মুছে নিল, তারপর ওর দিকে এগিয়ে সেই হুটাটি ঈশানের গলাটা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান উপায় না পেয়ে তখন শুধু ওর মাথার উপর হাত রেখে বলল, তোমার সিদ্ধান্ত কি সেটা সরাসরি বলো। এরকম আবেগ দেখিয়ে এই মুহূর্তে কোনো কাজ হবে না। আবেগ দেখিয়ে তো নিজে এরকম একটা বাজে কাজ করতে যাচ্ছিস। মৃত্যুটাই কি সব কিছুর সমাধান? তাহলে সেদিন তো আমিও মরে যেতে পারতাম, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তবে যাই হোক, আমি এত কিছুর পরও শুধু রাজি হচ্ছি চাচি আম্মু আর চাচ্চুর কথা ভেবে, যারা আমাকে সন্তানের মতো করে ভালোবেসেছে। তাই আমি চাইছি না ওদের সম্মানটা নষ্ট হোক। আমি কোনো কিছুতেই আর দ্বিমত পোষণ করছি না। ঈশান, তুই শুধু আমাকে তোর পায়ের কাছে একটু জায়গা দিস, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক তো? পরবর্তীতে তোমার মনে হবে না তো যে আমি তোমাকে কম ভালোবাসি কিংবা সতীনে সংসার করছো তুমি? দিনভর তোমাদের দুজনের মাঝে ঝামেলা হবে না তো? আর দেখো, তানহা কিন্তু অন্তঃসত্ত্বা, 6 মাসের অন্তঃসত্ত্বা একটা মেয়ে। তার স্বামীকে বলছে অন্য কাকে দ্বিতীয় বিয়ে করতে, তাও আবার এমন একটা মেয়েকে বিয়ে করতে বলছে যে মেয়েটা তাকে এই বাড়িতে এনেছিল। কৃতজ্ঞতা স্বরূপ হলেও সে তোমাকে বিয়ে করার কথা বলছে, কারণ ওকে তুমি এ বাড়িতে যে জায়গাটা দিয়েছিলে ও সেই জায়গাটা বজায় রেখে তোমার প্রতি কৃতজ্ঞতা আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আজকে এই সিদ্ধান্তটা আমাকে নিতে বলেছে। আমি ওর কোনো কথাই ফেলতে পারি না, কারণ সবচেয়ে বেশি ভালো আমি ওকে বাসি। বিয়ের পর থেকে ও আমাকে যতটুকু বুঝতে পেরেছে, আমার মনে হয় না অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে সে আমাকে ঠিক ততটুকু বুঝতে পারতো। আমি ওর ভালোবাসা পেয়ে আর ওকে যতটুকু বুঝতে পেরেছি, ও আমার কথার অবাধ্য কখনো হয়নি। আমি যেটা বলেছি ও সেটাই করেছে। কিন্তু তোমার পক্ষে যে এগুলো সম্ভব না সেটা আমি জানি। তারপরেও আমি চাইবো তুমি কোনো ঝামেলা যেন না করো এইসব নিয়ে। ঈশিতার আব্বু আম্মু কিছুক্ষণ কথা বলল। এরই মাঝে ঈশানের বন্ধুরা এসে বলতে লাগলো, তাহলে সবকিছু যখন ঠিকঠাক হয়ে গেল, তাহলে আমরা কি কাজীকে বিয়ের কাজটা শুরু করতে বলবো? ঈশান ঈশিতাকে ছাড়িয়ে নিল। তারপর বন্ধুদের সাথে এসে কোনো রকমেই সে পাঞ্জাবিটা পরা ছিল সেভাবেই এসে স্টেজে বসলো।
কিছুক্ষণ বাদে ঈশিতাকে আনা হলে কাজী এসে ওদের বিয়ের সব কার্যক্রম শুরু করলো। ঈশান বিয়ে সারাক্ষণ জুড়ে শুধুই তানহার কথা ভেবেছে। একটা মেয়ে ঠিক কতটুকু স্যাক্রিফাইস করতে পারলে নিজের স্বামীকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে চায়, নিজের স্বামীকে বলতে পারে অন্য কাউকে বিয়ে করতে। ঈশান ভাবতেও পারেনি যে ঈশিতাও এরকম কিছু বলবে কিংবা এই মেয়ের দ্বারা এরকম কিছু হতে পারে। এমন না যে ঈশান আর তানহার মাঝে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে, এক মুহূর্ত কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আর সেই মেয়েটাই কিনা নিজের স্বামীকে বলেছে তার বান্ধবীকে বিয়ে করতে। অবশ্যই এই কারণটা ঈশান বলেই দিয়েছে। যাই হোক, যখন বিয়েটা হচ্ছিল তখন ঈশানের বারবার মনে হচ্ছিল নিজের স্ত্রীর জায়গাটা আজকে ভাগ হয়ে যাচ্ছে, অন্য কেউ এই জায়গাটা নিতে আরম্ভ করবে কিংবা এইখানে এই বুকে অন্য কেউ জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। কথাগুলো ভাবতেই ঈশানের মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। কি থেকে কি করবে কিংবা কি করা দরকার এই মুহূর্তে কিছুই ভেবে পাচ্ছে না। তারপরও কাজী যা বললো ছেলেটাও বাচ্চাদের মতো করে সবটাই করে নিল। কিছুক্ষণ বাদেই বিয়েটা শেষ হয়ে গেল, ঈশান উঠে গেল। তখন সবাই বুঝতে পারলো ঈশান এই বিয়েতে খুব বেশি একটা রাজি ছিল না, তবে বউয়ের কথা রাখতে গিয়ে এরকম একটা কাজ করতে হয়েছে। ছেলেটা ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ যাবৎ বসে রইল, তারপর চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসলো। রুমে এসে ঈশান দরজা বন্ধ করে বসে রইল। তানহা তৎক্ষণাৎ রুমের সামনে এসে কিছুক্ষণ ধরে ওকে ডাকাডাকি করলো। ঈশান দরজা খুলে দিল। মেয়েটা ভিতরে আসতেই ঈশান ওকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ছেলেটার এরকম কর্মকাণ্ডে তানহা ওকে বুকের সাথে জড়িয়ে ধরল। এই পাগল, খাচ্ছ কেন? মানুষ দুটো বিয়ে করে কি করে না? খামোখা এসব বিষয় নিয়ে টেনশন করছো। দেখো, আমরা মিলেমিশে একসাথে থাকবো, কোনো সমস্যা হবে না। তুমি যেটা ভাবছো তেমন কিচ্ছু হবে না। আমার ভালোবাসাটা ভাগ হবে না। আমি জানি তো ঈশান আমাকে ঠিক কতটুকু ভালোবাসে। আজকে থেকে তুমি যে কাজটা করলে, তারপরেও কি তুমি আমাকে নিজে একান্ত ব্যক্তিগত বলতে পারবে? আমি শুধু তোমারই। সেটা হয়তো বলতে পারবো না, কিন্তু আমি জানি ঈশান আমাকে ঠিক যতটুকু ভালোবাসে তার 1%ও আমার বান্ধবীকে ভালোবাসতে পারবে না। কেন করলে এরকম একটা কাজ? আজকের পর তুমি বুঝতে পারছো যে ঈশিতার সাথে তোমার এইসব বিষয় নিয়ে ঝামেলা হবে? তুমি যতই মুখে বলো, তারপরেও তুমি ওর সম্পর্কে জানো না। আর ও যতটুকু রাগী ততটুকু জেদি, ওর জেদটা সবসময় বজায় রাখে। ও যদি জানতে পারে আমি তোমাকে ওর থেকে বেশি ভালোবাসি কিংবা তোমার কথাতে ওকে শুধু দয়া করে বিয়েটা করেছি, তখন ও ঠিক কী পরিমাণে পাগলামি করবে তুমি একটাবার ভাবতে পেরেছো? এমন কিচ্ছু হবে না। তুমি দেখো, বিয়েটা করেছো, ওকে একটু মেনে নেওয়ার চেষ্টা করো। ওর সাথে কোনো প্রকার সিন ক্রিয়েট করো না। শান, তুমি হয়তো রাগ করে আছো, কিন্তু এটুকু ভুলে যেও না যে ওর জন্যই কিন্তু আমরা এক হতে পেরেছিলাম। সেদিন যদি ঈশিতা বাসা ছেড়ে না যেত, তাহলে আমরা কখনোই এক হতে পারতাম না। আর এসব বিষয় নিয়ে যদি তুমি ঝামেলা করো, তাহলে জানবে আমি কষ্ট পেয়েছি। তুমি যদি ওর সাথে কোনো রকমের মিসবিহেভ করো, তাহলে আমি খুব বেশি কষ্ট পাবো। এইটুকু তুমি ভেবে নিও। তারপরও যা ইচ্ছে তাই ওকে বলতে পারো। আমি ওর সাথে কোনো ঝামেলা করব না, কিন্তু ওকে আমার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব না। তুমি এইটুকু বুঝতে পারছো যে আমি তোমাকে ভালোবাসার পর ওকে সেই জায়গাটা কখনোই দিতে পারবো না? ঠিক আছে, দিতে হবে না। আমাকে যেরকম আগের মতো ভালোবাসতে এখনও বাসবে। দেখবে ওই উল্টো আরও বান্ধবীর সেবা করতে লেগে পড়বে, কারণ ওর নিজেও আম্মু হবে। আমার বেবিটা তো শুধু আর আমার একার না, দ্বিতীয় আম্মু তো পাবে, তাই না বলো? তানহা হাজারটা কথা বলে বোঝানোর চেষ্টা করলেও ঈশানকে বোঝানো গেল না। শেষে আম্মু এসে কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। ছেলেটা বাচ্চাদের মতো আম্মুর কোলে মাথা রেখে শুয়ে রইল। তারপর রাতে খাওয়া দাওয়ার সময় হলে ঈশান তানহাকে নিয়ে খাবার টেবিলে বসালো আর নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। এরই মাঝে খেয়াল করলো ঈশিতা চুপচাপ বসে আছে। ঈশান একবার ওর দিকে তাকিয়ে তানহাকে খাওয়ানো শেষ করলে তখন মেয়েটা ঈশিতাকে বলতে লাগলো, মন খারাপ করিস না বান্ধবী, আজকের পর থেকে ঈশান তোকেও খাইয়ে দিবে, দেখিস। ঈশান এবার উঠে যেতে গেলে আম্মু এসে ওকে জোর করে বসালো। তারপর আম্মু ওকে খাবার বেড়ে দিয়ে বলতে আরম্ভ করলো, এত বড় একটা রাত না খেয়ে থাকতে হয় না আব্বু? আর যেটা হয়েছে সেটা আমাদের ভালোর জন্যই হয়েছে। তুমি খামাখা এসব নিয়ে জেদ করো না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। সে কি কথা? তুমি এত খাওনি?
তুমি নিজে খাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমার আব্বুটাকে আজকে আমি নিজে হাতে খাইয়ে দিব। এত বড় একটা কাজ করেছে, এটুকু তো ওর প্রাপ্যই। চাচি আম্মুর এমন দ্বারা কথা শুনে ঈশান কিছুক্ষণ অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা এসে এবার খাবার প্লেটটা নিয়ে ঈশানের পাশে বসে তারপর ওকে খাইয়ে দিতে আরম্ভ করলে ঈশানও বাচ্চাদের মতো চুপ করে খেয়ে নিল। ছেলেটা কোনো কথা বলছে না। অন্যদিকে ঈশিতা খাচ্ছিল না, তাই আম্মু এসে মেয়েটাকে খাইয়ে দিল। রাতে অনেকক্ষণ দুজনকে বোঝানো হলে শেষে তানহা এসে নিজ হাতে ঈশিতাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে আর ঈশানকে বলে গেছে বাসর ঘরে আসার জন্য। কিন্তু ঈশানকেই বা জোর করে এখানে পাঠাতে পারে? অনেকক্ষণ যাবৎ তানহা জড়াজড়ি করলেও যখন আসলো না, শেষে তানহা কান্নাকাটি জুড়ে দিল। তারপর ঈশানকে বেশ খানিকটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, আমি বুঝতে পারছি আমি তোমার উপরে অতিরিক্ত অধিকার খাটাচ্ছি, তাই না? আব্বু আম্মু চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে নিজের সবচেয়ে কাছের মানুষটাই ভেবেছি। আমি জানি যে তুমি আমার কথা শুনবে, কিন্তু তুমি যে আমার কথা শুনতে চাও না সেটা আমি বুঝতে পারিনি। আজকে জোর করে তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিলাম, তাই না ঈশান? আর একটা বার যদি এই কান্নাকাটি করো তাহলে থাপ্পড় মারবো ইডিয়েট। নিজেই নিজের এত বড় ক্ষতি করে এখন আবার নাটক করা হচ্ছে। কেন করলে এরকম একটা কাজ? তুমি কি বুঝতে পারছো যে নিজেকে ঠিক কতটা বাজে পরিস্থিতির মুখে ফেলে দিয়েছো আজকে? শুধু শুধু মেয়েটার উপর রাগ দেখাচ্ছ কেন আব্বু? ও তো এরকম কোনো অন্যায় করেনি যার জন্য ওর সাথে এমন রাগারাগি করতে হবে। আর যেটা করেছি সেটা তোমাদের ভালোর জন্যই করেছি। এখন পাগলামি না করে বিয়েটা করেছো, আর বাকি সব ফর্মালিটিসগুলো পূরণ করো। এখন জেদ না করে যাও, রুমে যাও। যে বউ তোমাকে বলছে তার কোনো সমস্যা নেই, তাহলে তোমার কি সমস্যা আমি সেটাই বুঝতে পারছি না। আম্মু, তুমি ওর মুখ দেখে বুঝতে পারছো না ও কতটুকু কষ্ট পাচ্ছে ভেতর থেকে? যেছে নিজেকে এরকম একটা কষ্টের মুখে ও তো নিজে থেকেই ফেললো। ও কি বুঝতে পারছে যে আজকের পর ওর জীবনে কি হতে চলেছে? ওর ভালোবাসাটা ভাগ হয়ে গেছে। ও কেন এরকম করলো আম্মু? ওর যখন যা মনে হয় ও আমাকে তাই বলে, আমি সেইটাই শুনি। কিন্তু আজকে যে কাজটা করলো, এরপরে ঠিক কত বড় বাজে পরিস্থিতির মুখে পড়বে ও একটাবার ভেবে দেখেছে? ভাবেনি। এখন আবার কি করে বলছে আমাকে বাসর করতে যেতে হবে? আর ওই মেয়ের সাথে আমি কথা বলেছি, এটাই তোর ভাগ্য। সবই বুঝতে পেরেছি, কিন্তু তোমাকেও এটা ভুললে চলবে না যে ওর জন্য তুমি তানহাকে পেয়েছিলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও ছোটবেলা থেকে একটু এরকমই, যখন যেটা মনে হয় তখন সেটাই করে বসে। আর আজকে তুমিও যদি রাগের মাথায় ওকে ইগনোর করতে আরম্ভ করো কিংবা কষ্ট দিতে থাকো, তাহলে তোমার চাচি আম্মু কষ্ট পাবে। তাই বলছি কি, যে ভালোবাসতে না পারো দায়িত্ব ভেবে তো অন্তত তো ওকে একটু স্ত্রী হিসেবে মেনে নিতে পারো। আর ঈশিতা তো বলেছি ওর কিছু চাই না, ওর সম্মানটা, ওর আব্বুর সম্মানটা বাঁচলেই হবে। তোমাকে তো ওর থেকে বেশি কিছু করতে বলা হয়নি, তাহলে খামাকা এসব নিয়ে জেদ করছো কেন? এখন যাও, রুমে যাও। আর রুমে গিয়ে মেয়েটার সাথে কোনো প্রকার মিসবিহেভ করবে না। আমরা কিন্তু এইটুকু তোমাকে শিক্ষা দেইনি যে তুমি বইয়ের সাথে মিসবিহেভ করে ফেলবে। ও ভুল করেছিল, তার জন্য ওর সাথে কোনো প্রকার মিসবিহেভ করা চলবে না তোমার। ঠিক আছে, করব, কিন্তু দিন শেষে আমাকে জোর জবরদস্তি করতে পারবে না। জোর করলে আমি বাসা ছেড়েই চলে যাব, বলে দিলাম। আমাকে সময় দিতে হবে সব কিছুর জন্য। একজনকে বিয়ে করার পর আরেকজনকে কী করে মানুষ বিয়ে করতে বলে সেটা আমি ভেবে পাচ্ছি না। তোমাদের কাণ্ড কারখানা দেখে আমার তো মনে হচ্ছে আমি পৃথিবীতেই নেই, আমি পাগল হয়ে যাব। ঈশানের কথাতে তানহা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটাকে থামতে বললেও যখন থামলো না, তখন আম্মু চলে গেল। ঈশান এগিয়ে এসে মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে মাথায় চুমু দিয়ে বলতে লাগলো, সরি জান পাখি, তুমি এরকম করে বারবার রাগ দেখাচ্ছিলে, তাই এরকম করে বকা দিয়ে ফেললাম। জীবনে কখনো তোমাকে বকা দেয়নি, কিন্তু দেখো আজকে তোমার কাজের জন্য এরকম একটা কাজ করতে হলো। খামাখা নিজের স্বামীকে ভাগ করে নেওয়া কি খুব বেশি দরকার ছিল? আমি তো বলেছিলাম আমার কোনো বন্ধুকে বললেই ওর আপুকে বিয়ে করে নিতে বাধ্য হতো, কারণ আপু দেখতে এতটাও খারাপ নয় যে কাউকে বললে সে বিয়ে করবে না, শুধু শুধু জেদ করলে। এখন যখন বিয়ে করিয়েছো, এখন শুধু
এখন একটু সময় তো দিতে পারো। তা না করে আজকেই সব করতে হবে, এখনই সব করতে হবে, এরকম জেদ কেন করছো পাগলি? তুমি বুঝতে পারছো না যে আমি যদি এখন তোমাকে এগুলো না করতে বলি তাহলে ঈশিতা ভাববে যে তোমাকে জোর করে ধরে বিয়েতে রাজি করানো হয়েছে। তুমি কোনো দায়িত্বই পালন করবে না, তাই না? দয়া করে এরকম কিছু করো না সোনা। আমি তো তোমায় বলেছি তোমাকে সম্পূর্ণভাবে ওকে ভালোবাসতে হবে না, কিন্তু দায়িত্ব ভেবে হলেও ওকে একটু তোমার লাইফে এক কোণায় জায়গা দিতে পারো। আমরা মিলে সবাই মিলেমিশে দেখো একসাথে দিব্যি থাকতে পারবো, কোনো ঝামেলা হবে না ঈশান। ঈশান তানহাকে ছাড়িয়ে নিল, তারপর ওর কপালে চুমু খেয়ে ওর ঠোঁটে আলতো করে ঠোঁট জোড়া ছোঁয়াতেই তানহা খানিকটা কেঁপে উঠল। ঈশান ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলতে আরম্ভ করলো, তোমার পাগলামিতে যেমন বিয়েটা করলাম তেমনিভাবে তোমার কথাতেই রুমে যাচ্ছে, কিন্তু আজকের জন্যই। এরপর যদি জোর করো তাহলে সেটা তোমার জন্য খুব বেশি ভালো হবে না, বলে রাখলাম বউ। ঈশান তানহাকে বেডে শুইয়ে দিয়ে তারপর ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। মেয়েটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, এটা ভেবে যে ছেলেটা শেষ পর্যন্ত যাচ্ছে, ওর কথাটা রেখেছে। তানহার এটাতে কোনো কষ্ট নেই যে স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তবে দিন শেষে এটুকু ভেবেই তো ভালো লাগছে শেষ পর্যন্ত ছেলেটা ওর কথা শুনেছে। আসলে ঈশান মেয়েটার সব কথাই শুনবে, একটু কান্নাকাটি করলেই। তানহা সেটা খুব ভালো করেই জানতো, কারণ ছেলেটা ওর জন্য যে বড্ড বেশি পাগল। ওর ভালোবাসার জন্য যে কোনো কিছু যে কোনো সময় করে ফেলতে পারে, তাতে দ্বিতীয়বার ভাবতে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঈশান তানহাকে লাইফে পাওয়ার পর থেকে ছেলেটার মধ্যে একদম ম্যাচুরিটি এসে গেছে, সব কিছু নিজে থেকেই করতে শুরু করেছে। আবার যবে থেকে জানতে পেরেছে যে ও বাবা হতে যাচ্ছে, তবে থেকে একদম বাবার দায়িত্বটাও নিজ হাতে পালন করতে শুরু করেছে। তাই তো তানহা জানতো ঈশানকে বিয়ের কথা বললে প্রথমে বারণ করলেও পরবর্তীতে আব্বু আম্মুকে রাজি করিয়ে ফেলবে। আর একা একা তো নয়, তাই তো এরকম জেদ করেছে। আর জানে যে ঈশিতাকে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেও ফেলে দিতে চায় না, তাই এরকম করে ঈশানকে জোর করে রাজি করালো। তানহা চোখ বন্ধ করে নিয়ে বিষয়টা ভাবতে লাগলো। অন্যদিকে ঈশান এক পা দুপা করে ঈশিতার রুমের সামনে আসলো, দেখলো এখনও লাইট জ্বালানো। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখে মেয়েটা কেমন যেন হাত পা গুটিয়ে একদম জড়সড় হয়ে বসে আছে। ঈশান এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এবার ঈশিতার সামনে দাঁড়াতেই মেয়েটা কেমন যেন কাচুমাচু করে রইল। ঈশান ওর পাশে বসে পড়ল আর একটু চুপ করে থেকে বলতে লাগলো, আমি জানি এই বিয়েতে তোমারও কোনো মত ছিল না, আসলে সম্মানটা বাঁচাতে হবে তাই হয়তো বিয়েটা করলে। যাই হোক, যেটা করেছো বেশ ভালো করেছো, তবে আজ বাদে কাল আবার ডিভোর্স চেও না, তাহলে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, সেটা তোমাকে আমি আগেই বলেছি। তবে যাই হোক, আমি বিশ্বাস করি যে তুমি তানহার সাথে সব কিছু মানিয়ে নিয়ে থাকবে, আর কোনো প্রকার ঝামেলা করবে না, ওর সাথে কোনো কথা কাটাকাটি করবে না। দিন শেষে ও তোমার বান্ধবী, তোমার জন্যই বাসাতে এসেছিল, আর তুমি ওকে এখানে এনেছিলে, তোমার জন্যই আমাদের বিয়ে হয়েছে। এমনকি আজকে ওর জন্য তোমার সাথে আবার আমার বিয়ে হয়েছে। এসব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আর যদি তোমার খুব বেশি আফসোস হয় যে আমাকে বিয়েটা করে ভুল করলে, তাহলে সেটা তোমার বাবা মাকে জানিয়ে দিও। আমার সাথে কি একটু থাকা যায় না? আমি কি এতটাই খারাপ ঈশান? তুমি আমার সাথে থাকার কথা বলছো মানে কি? তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি আমার সাথে মজা করছো? তোমার কথা শুনে আমার তাই মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না তুই এই কথা কেন বলছিস। আসলে একজন স্ত্রী তার অন্য কারোর সাথে নিজে থেকে স্বামীকে বাধ্য করছে আবার সেই মেয়েটাই আমার বান্ধবী, তার ওপর তোর সাথে বিয়ে হয়েছে। তুই আমার চাচাতো ভাই, সব মিলিয়ে একটা অস্বাভাবিক আরও অপ্রীতিকর পরিস্থিতি। আমি ভাবতেও পারিনি যে আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আর শেষে আমার সম্মান আর পরিবার সম্মানটা তুই বাঁচাবি। যে ছেলেটাকে আমি সেদিন আমার বান্ধবীর জন্য ছেড়ে দিয়ে চলে গেছিলাম, আজকে সেই ছেলেকে আবার বিয়ে করতে হবে, নিজেই আবার বান্ধবীর ভালোবাসার মধ্যে ভাগ বসাতে হবে, যেখানে তোদের সম্পর্কটা অনেক বেশি গভীর, দুজনকে নিজেদের মতো করে অনেক বেশি ভালোবাসিস। এখন সেই সম্পর্কের মাঝে আমি বাধা হব, সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আমি ভাবতে পারিনি যে
আমাকে আজকে এরকম কিছু করতে হবে? আমার দ্বারা এমন এমন কাজ আসলে খুব লজ্জিত। আমি ভাবতেই পারছি না যে এরকম একটা কাজ করে ফেলবো। আসলে তখন মাথা কাজ করছিল না। যখন সুইসাইড করতে নিয়েছিলাম তখন মনে হয়েছিল এই বুঝি মরে যাব, খুব কষ্ট হচ্ছিল তখন। তারপর তারপর বাঁচার জন্য হলেও তোকে আঁকড়ে ধরতে চেয়েছি। জানি না আমার এই চাওয়াটা অন্যায় কিনা, তবে আমি জানি তুই আমাকে কখনো ভালোবাসতে পারবি না ঈশান। ঈশিতা কথাগুলো বলে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশানের মাথায় শুধু এটুকুই ঘুরপাক খেতে লাগলো, মেয়েটা ওকে তানহার জন্য ছেড়ে দিয়েছে মানে? কী সব কথা বলছে? ঈশানের কেন জানি বিষয়টা ভাবতেই মাথাটা কেমন হাজারটা প্রশ্ন এসে ভিড় করছে। কথাগুলো মস্তিষ্কে সাজিয়ে নিতেই ছেলেটা উঠে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, কি বলছো তুমি এগুলো? আমাকে তানহার জন্য ছেড়ে দিয়েছো মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন তুমি চলে গেলে তো নিজের ইচ্ছা করে, তাহলে তানহার জন্য? হ্যাঁ, আমি চাইনি তোর সাথে আমার বিয়েটা হোক। আমার বান্ধবী তো একটা এতিম মেয়ে, ওর যাবার কোনো জায়গা ছিল না, তাই ওকে আমার এখানে এনে আশ্রয় দিয়েছিলাম। সেটা আমি ওর মুখের সামনে বলতে পারিনি। তানহাকে এখানে আনার পর মেয়েটা অনেক দিন বাদে একটু স্বাভাবিক হয়েছিল। এই পরিবারের সাথে ও যতটা মানিয়ে নিতে পেরেছে, ওর তার সাথে ততটা স্বাভাবিক হতে পেরেছে। অন্য কোথাও গিয়ে একটা নতুন একটা পরিবারের সাথে সবার সাথে ততটা স্বাভাবিক হতে পারতো না। সেখানে যাবার পর স্বামী যদি তোর মতো ভালো না হয়, অন্য কোথাও গিয়ে যদি এই পরিবারের মতো পরিবারটা না পাই, তাহলে কি ও কি করে ভালো থাকবে? যার দায়িত্ব আমি নিয়েছিলাম তাকে কি করে ওরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিই? তাই চেয়েছিলাম যাকে তানহা চিনে আর যে তোমার পরিবারের সাথে ওর সম্পর্কটা খুব ভালো, সহজ স্বাভাবিক, সেই পরিবারের মেয়েটা থেকে যাক। আর সেখানে ওকে পার্মানেন্টলি রাখার জন্য একমাত্র তুই ছিলি। তাই আমি চাইনি তোর বাইরে অন্য কারোর সাথে তানহার বিয়েটা হোক। বিয়ের আগের দিন রাতে আমি ওকে বলেছিলাম তোকে বিয়ে করবে কিনা। আমি বিয়েটা করতে চাই না, কিন্তু ও তখন আমাকে বোঝানোর চেষ্টা করেছিল। তাই আমি ভেবেছিলাম আমি যদি বাসা ছেড়ে চলে যাই তাহলে হয়তো তানহার সাথে তোর বিয়ে হবে, আর তারপর তানহা এই বাড়িতে পার্মানেন্টলি থাকতে পারবে। আব্বু আম্মু চাচু আম্মু আর তোর মতো একটা মানুষ হয় না, আর আমি সেটা খুব ভালো করেই জানি। তাহলে সেদিন চলে যাবারই বা কি কি ছিল? আর ফিরে এসে আবার আজকে আমার দ্বিতীয় স্ত্রী হবারই বা কী ছিল? সেটাই আমি বুঝতে পারছি না। তোমাদের কথার আগাগোড়া আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। যদি বিয়েটা নাই করবে সেটা আগে বলে দিতে, বলতে তোমার বান্ধবীকে বিয়ে করতে হবে, আমি সেটাই করে নিতাম। সবার সামনে এরকম একটা নাটক করার কি খুব বেশি দরকার ছিল? আমি জানি তুই আমার উপর এখন রাগ করে আছিস, আর আজকের এরকম একটা কাজের জন্য তুই আমাকে কখনোই মাফ করবি না। তারপরও আমি তোকে কখনো নিজ থেকে বলবো না তোর আমাকে ভালোবাসতে হবে কিংবা স্ত্রীর অধিকার দিতে হবে। তুই আমাকে বিয়ে করেছিস, আমি সমাজের কাছে তোর স্ত্রী হয়ে থাকবো না, মাত্র তোর স্ত্রী হলেও চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে তোকে স্বামী হিসেবে মেনে নেওয়ার। আমি জানি তুই আমাকে কখনো ভালোবাসতে পারবি না, কারণ তানহাকে তুই যতটুকু ভালোবাসিস তার একচুল পরিমাণ ভালোবাসা আমার জন্য তোর মনে কখনো সৃষ্টি হবে না। একজনকে ভালোবাসার পর আরেকজনকে বিয়ে করে তাকে ভালোবাসাটা পৃথিবীর কোনো পুরুষের পক্ষে সম্ভব না। একজনকে ভালোবাসার পর আরেকজনকে ভালোবাসাটা এক প্রকার নোংরামির সমতুল্য। আমি চাই না সেটা তুই কর, কিন্তু আমি আজকে কবুল বলার পর থেকেই মেনে নিয়েছি তুই আমার স্বামী। আমি চাই না তোর সাথে আমার ডিভোর্স হয়ে যাক। আমি এ বাড়িতেই সবার সাথে আর তানহাকে বান্ধবী আর সতী নয় নিজের বোন ভেবে একসাথে কাটিয়ে দেব। আমি তোকে কখনো অভিযোগ করার সুযোগ দেব না ঈশান। তুই তানহাকে যতটুকু ভালোবাসিস আর তার এক চুল পরিমাণও যদি আমার কাছ থেকে চাস, আমি নিজের সর্বোচ্চটা উজাড় করে দেব তোর জন্য। তবে আমি মুখ ফুটে কখনোই তোকে বলবো না তুই আমাকে নিজের মতো করে ভালোবাস। তবে তুই যখন চাইবি আমি সম্পূর্ণভাবে তোর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত আছি। আমি জানি সেই দিনটা কখনো আসবে না ঈশান, কারণ তুই আমাকে কখনো ভালোবাসতেই পারবি না। তারপরও আমি অপেক্ষায় থাকবো, আর মনে প্রাণে চাইবো তুই নিজ থেকে আমার কাছে আয়। সবটা নিজেদের মতো করে যখন করলে, তাহলে আমাকে তো খেলার পুতুল বানিয়েই ফেলেছো, তাই না? আমাকে এত কিছুর মাঝে তোমাদের খুঁটি মনে হলো? আমি এতটাই তুচ্ছ আর হাতের পুতুল যে সব কিছু মিলিয়ে আমাকে পুতুলের মতো করেই তোমরা ইউজ করলে, তাই তো? তোমার যখন যা ইচ্ছা হলো সেটাই করলে আমার সাথে, আর আমিও দেখো কত বড় একটা স্টুপিড,
যে তুমি যেটা করলে আমি সেটাই মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে সব কিছু একদম সহ্য করে নিলাম। আর তোমরা দুজনই দুজনের কথা চিন্তা করলে, অন্তত আমার কথা চিন্তা করলে না একটা বারের জন্য, তাই তো? ঈশান, আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি এরকম কিছু করতে চাইনি, কিন্তু কি করব বল, আমার পক্ষে সম্ভব ছিল না এখন এসব বিষয়ে না মেনে নেওয়া। আব্বু আম্মু জোর করছিল, চাচি আম্মু চাচু সব মিলিয়ে সবাই যেভাবে বললো, আমি পারিনি ওদের কথাটা পালন করতে। যদি আমাকে মেনে না নিস, তারপরও আমি সারা জীবন তোর কাছেই পড়ে থাকবো, কারণ এই বাড়ি ছাড়া যে আমার কোথাও যাওয়ার জায়গা নেই ঈশান, কোথাও না। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে আসলো। ছেলেটা পেটের একপাশে বসে ঈশিতাকে বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর আমি এসব নিয়ে এখন আর ভাবতে চাইছি না। আমি অনেক বড় একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। এসব বিষয় আমি নিতে পারছি না। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তবে তানহাকে কখনো কষ্ট দিয়ে এমন কোনো কথা বলো না যার জন্য তোমার প্রতি আজকে যে সদয় হলো, তুমি তার প্রতি তার থেকে বেশি নির্দয় হয়ে যাও। এবার ঈশিতা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে তারপর নিজেও গিয়ে ফ্রেশ হয়ে আসলো। শাড়িটা খুলে হালকা একটা শাড়ি পরে তারপর বাইরে বেরিয়ে আসতেই দেখলো ঈশান শুয়ে আছে। ঈশিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেটা সাইডে শুয়ে পড়তেই ঈশান একবার ওর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, জানি না আমি এখন এই রুমে কী জন্য আসি। হয়তো তুমি আমার বউ, সেই জন্য এখানে আছি। তারপরেও আমার মনে হচ্ছে না যে আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো। ঈশিতার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল ঈশানের এমন কথাতে। মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিতেই চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আমি জোর করব না তোকে কখনো, আর তোর যখন ইচ্ছা হয় আসিস। আর যদি আজকের পর আমার রুমে নাও থাকতে চাস, তারপরেও আমি কখনো তোকে বলবো না এখানে আসতে। পরদিন সকালে ঈশানের ঘুম ভাঙল বেশ খানিক অদ্ভুতভাবে, কারণ ও বুঝতে পারলেও কেউ একজন গুনগুন করে গান গাইছে। চোখ জোড়া খুলতেই খেয়াল করলো আয়নার সামনে কেউ একজন বসে আছে। তারপর বুঝতে পারলো এটা ওরই কাল বিয়ে করা চাচাতো বোন, যে কিনা কাল অবধি ওর চাচাতো বোনই ছিল, আর এখন ওর দ্বিতীয় স্ত্রী, যাকে বিয়ে করা নিয়ে পুরো সন্ধ্যা থেকে একদম রাত 10টা পর্যন্ত একটা হট্টগোল চলেছিল। তারপর বউয়ের জোর জবরদস্তিতে বিয়েটা করতে হয়েছে। ঈশান কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকতেই বুঝতে পারল মেয়েটাকে এখন এই মুহূর্তে একদম অসম্ভব রকমের সুন্দর লাগছে। এই সাত সকালবেলা গোসল করেছে মেয়েটা। ঈশিতা একবার ঈশানের দিকে তাকিয়ে থেকে বলল, তুইও উঠে পড়েছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। স্বামী স্ত্রী হয়েছি আমরা, আর দ্বিতীয় স্ত্রী হিসেবেই বলছি। স্বামী স্ত্রীর থেকে যতই ছোট হোক, তাকে কি তুই টুকারি করাটা খুব বেশি মানানসই? আব্বু আম্মুর সামনে অন্তত তুমি করে বলতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি সবার বাইরে আর তুই টুকারি যা ইচ্ছা তাই করতে পারো। ওদের সামনে এগুলো বললে ওরা যে জন্য বিয়েটা দিয়েছে তার মানেটাই থাকবে না। এগুলো নিয়ে ওরা বুঝতে পারবে আর ভাববে যে আমাদের মাঝে তেমন কোনো সম্পর্কই নেই। সেটা কি হবে আদৌ? আর কখনো হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ তুই এতটুকু শুধু মুখেই বলতে পারবি কখনো। ঠিক আছে, বলতে হবে না। শোনো, আমি দেখে আসি তোমার বান্ধবী কি করছে। ঈশিতা হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান ফ্রেশ হয়ে একবার রুমে এসে দেখলো তানহা উঠে বসে আছে। ঈশান এসে মেয়েটার পাশে বসতেই মেয়েটা একটু মুচকি হাসলো, বলল, ঘুম কেমন হলো শোনো? বিয়ের পরে তোমাকে ছাড়া কখনো ঘুমিয়েছি তুমি দেখেছো? আর এরকম একটা পরিস্থিতির পরে তোমার মনে হচ্ছে যে আমার ভালো ঘুম হয়েছে? তোমার এই সব কথা শুনে না আমার বেশ খানিকটা অভাব লাগছে। তুমি এইসব কথা বলতে পারছো কি করে? রাগ করছো কেন কলিজা? আমি তো জানি তুমি আমাকে ছাড়া ঘুমাও না, কিন্তু ঈশিতাও তো এখন তোমার স্ত্রী। আর এখন তো তুমি আমাকে আদর করতে পারবে না, শুধু শুধু আমার সাথে থাকবে কি জন্য? তাই বলছি কি, নতুন নতুন বিয়ে হয়েছে, ওর সাথে কয়েকটা দিন কাটাও, আদর সোহাগ করো, তারপর না হয়। ঈশান রাগী চোখে তাকাতেই তানহা কিছুক্ষণ চুপ থেকে এবার ঈশানের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেতেই ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি বলছি না আমার ভালোবাসাটা সম্পূর্ণভাবে ওকে দিয়ে দিতে, ওর সাথে যত সময় কাটাবে তত স্বাভাবিক হবে। তবে এইটুকু আমি জানি আমার জায়গাটা তুমি ওকে দিতে পারবে না, কিন্তু ওর তো কিছুটা অধিকার আছে, আর স্বামী হিসেবে তোমার কর্তব্য ওকে ভালোবাসা। তুমি কি সেইটুকু চেষ্টা করবে না সোনা? আমি চাইছি না এরপর থেকে তোমাকে এইসব
বলে বলে করাতে। তুমি এতটা বাচ্চা নও ঈশান, এক বাচ্চার বাবা হচ্ছ। আমি চাই আমি আমাদের বেবি হতে হতেই যেন আরেকটা সুখের খবর আমরা শুনতে পারি। আর সেটা হচ্ছে ঈশিতাও তোমার বাচ্চার আম্মু হবে। এমন কিছু হলে দেখবে ঈশিতাও অনেক বেশি খুশি হবে। পরিবারের সবাই ভাববে তুমি সবটাই মেনে নিয়েছো। তাছাড়া মেনে নেওয়ার কি আছে? ঈশিতার প্রতি যে তোমারও একটা টান আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতাম। কিন্তু আমাদের বিয়ের পর থেকেই তুমি সম্পূর্ণভাবে আমার দিকে মুভ করেছিলে। তারপর থেকেই রাগের বশে ওর সাথে কথা বলা আর যোগাযোগ করা বন্ধ করে দিয়েছো। একবার যখন নিজের রাগটা কমিয়ে দিয়ে বিয়েটা করেছো, তাহলে না হয়। তোমার কাছে আসলাম আমি তোমার খোঁজখবর নিতে, আর তুমি কেন এরকম একটা কথা বলতে আরম্ভ করলে? তোমার কি এসব ছাড়া আর কোনো কথা নেই? কালকে বিয়ের আগে থেকে দেখছি যে তুমি যতগুলো কথা বলছো, যতবার কথা বলছো শুধু তোমার বান্ধবীকে নিয়েই কথা বলছো। আমাকে বোঝাতে হবে না, তুমি খুব ভালো করে জানো আমি ম্যাচিউর কিনা। আমাকে এসব নতুন করে বলে বোঝাতে হবে না। তাহলে তুমি আমাকে কথা দাও, ঈশিতাকে কখনো কষ্ট দেবে না। তুমি ওকে ভালোবাসার চেষ্টা করবে, দায়িত্ব ভেবে হলেও ওকে নিজের কাছে জড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। করব, তবে সময় লাগবে। তার জন্য জোর করতে পারবে না। বিয়ে করেছি 6 মাস, 1 বছর তো যাবে। তারপর দেখি তোমার প্রতি ওর কীরকম আচরণ থাকে, কখনো ওর মনে হিংসা আসে কিনা। ও আমার চাচাতো বোন, তারপরও আমি এটুকু জানি ও প্রচুর পরিমাণে জেদি একটা মেয়ে। আমার থেকে তুমি ওকে খুব বেশি ভালো করে চেনো না। আমি ওকে যতটুকু চিনি, আমি ওকে যতটুকু জানি, তুমি তার অর্ধেকটাও চেনো না। তাই আমাকে ওর সম্পর্কে বোঝাতে হবে না। শোনো, বিয়ে যখন করেছি তখন ও আমার দায়িত্ব। যা করার আমি করব। আমি বুঝবো আমার বউয়ের সাথে কী করতে হবে না করতে হবে। তুমি এত কথা বলতেছো কেন? তুমি তোমার নিজের মতো করে চিন্তা করো, আর আমাদের বেবির কথা চিন্তা করো। আর ও যেন ঠিক থাকে সেটা যেন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। এসব নিয়ে চিন্তা করো না তো। তোমার ভালোবাসাটা কখনো কমবে না আমার থেকে, বরং আমার বেবি আসার পর তার আম্মু আর তাকে আরও বেশি ভালোবাসবো। আমি জানি তো আমার কলিজার টুকরা জামাইটা আমাকে ঠিক কতটুকু ভালোবাসে। তানহা কথাগুলো বলেই ঈশানের বুকের মধ্যে মাথা রাখলো। ছেলেটা ওকে জড়িয়ে ধরে মাথায় চুমো খেলো। 15 মিনিট বাদে ঈশিতা রুমের সামনে এসে ওদের এই অবস্থায় দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কাল সদ্য বিয়ে করা জামাইটাকে তার প্রথম বউকে জড়িয়ে ধরে রেখেছে, এটা দেখাও একটা কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও ঈশিতা একটু চুপ করে থেকে তারপর দরজায় নক করে বলতে আরম্ভ করলো, বলছিলাম কি, তোদের যদি হয় তাহলে চল, নিচে যেতে হবে। আম্মু অনেকবার খাবার কথা বলে গেছে। ঈশান রুমে ছিল না, তাই বলতে আসলাম। তুমি যাও, আমি তোমার বান্ধবীকে নিয়ে আসি। তানহা চুপ করে রইল যখন ঈশান মেয়েটাকে ধরে ওঠালো আর একটা হাত ধরে ওকে নিয়ে আস্তে আস্তে বেরোলো। ঈশিতা এসে মেয়েটাকে অন্য পাশে ধরল। তারপর কিছুক্ষণ সময় নিয়ে খাবার টেবিলে আসতেই ঈশান ওকে বসিয়ে দিল। আবার সেই আগের মতো অবস্থা। ঈশিতা খেয়াল করছে যবে থেকে বাসায় এসেছে তবে থেকে দেখতে পেরেছে তানহার প্রেগনেন্সি। কথা শোনার পর থেকে ঈশান বড্ড বেশি ওর প্রতি কেয়ারিং। একটুতেই ছেলেটা তানহাকে নিয়ে ভয় পায়। ঈশিতা অসহায় চোখে তাকিয়ে থেকে ভাবলো এই ছেলেটা ওরও তো স্বামী, কিন্তু দিন শেষে ওকে কি ভালোবাসতে পারবে? যেহেতু বিয়েটা অন্য কোথাও হবার কথা ছিল, সেহেতু রিসেপশনের অনুষ্ঠানটা আর হলো না। আত্মীয় স্বজন সবই আস্তে আস্তে যেতে শুরু করেছে। তাই ঈশানও স্বাভাবিকভাবেই আব্বুর সাথে কথা বলতে লাগলো। কবে থেকে আবার অফিসে যেতে শুরু করবে। বিয়ের জন্য বেশ কয়েকটা দিন অফিসে যাওয়া হয়নি। ঈশান ভেবেছে যে কয়েকটা দিন আর ঠিক মতো অফিস করবে, তারপর থেকে আর অফিসে যাওয়াটা বন্ধ করে দিবে। চাচাতো বোনের বিয়ে ছিল, কিন্তু সেই মেয়েটা আজকে ওরই বউ। আব্বুর সাথে বিষয়টা নিয়ে কথা বলে তারপর একটা বন্ধুদের সাথে কথা বলার জন্য বেরোলো। বন্ধুরা ঈশানকে নিয়ে অনেকক্ষণ মজা করলে ছেলেটা শেষে রেগে গিয়ে একটু বিরক্তি নিয়ে ওদের বকাঝকা করে তারপর বাসায় আসলো। এসে দেখলো ডাইনিংয়ে ঈশিতা কিংবা তানহা কেউই নেই। তারপর তানহার রুমে আসলো, দেখলো দুজনে বসে কথা বলছে, বেশ হাসাহাসি করে কথা বলছে। ঈশিতা বারবার তানহার পেটে হাত রেখে বলছে, এই যে আব্বুটা, তাড়াতাড়ি চলে আসো। দেখো তোমার তোমার নতুন আরেকটা আম্মু হয়েছে। তুমি চলে আসলে দেখবে তোমার আম্মু দুইটা একদম তোমাকে মাথায় করে রাখবে। তোমার আব্বু আর প্রয়োজনই হবে না। দুইটা আম্মুর এত ভালোবাসা তুমি কোথায় রাখবে সোনা বাবু? ঈশিতার এমন দ্বারা কথাতে ঈশান হাসলো। অন্যদিকে তানহা ঈশিতার গালের পাশে হাত রেখে বলতে লাগলো,
সেটা আমি চাই। যেহেতু তুই এখন ঈশানের দ্বিতীয় স্ত্রী, তাই আমি চাইছি না আমাদের মাঝে কোনো বৈষম্য থাক। তারপরেও ঈশানের মানতে কষ্ট হবে যে তুই ওর স্ত্রী, আর ছেলেটা ওরকম করে তোর সাথে কথা বলবে না, আর এসব প্রেম ভালোবাসার কিংবা অধিকারের বিষয়টা নিয়েও কখনো ভাববে না। কিন্তু তুই ওর স্ত্রী, তোর অধিকার আছে। তাই আমি চাই তুই নিজে থেকে ওকে একটু ভালোবাসার চেষ্টা কর। তুই যদি বিয়েটা মানতে অসুবিধা না হয়, তাহলে আমি বলবো তুই নিজের মতো করে কয়েকটা ভালোবাসার চেষ্টা কর। একটু সময় নিয়ে ঈশানের দিকে একটু এগোনোর চেষ্টা কর। দেখ, একজন স্ত্রী পারে তার স্বামীকে নিজের ভালোবাসায় আগলে রাখতে, কিন্তু তুই যদি সেটা না চাস তাহলে ঈশান কখনোই এগোবে না। তুই নিজ থেকে যদি ওর দিকে একটু এগোনোর চেষ্টা করিস, ঈশানও তোর ভালোবাসতে সায় দিবে। আজ নয়তো বা কাল নিজের দ্বিতীয় স্ত্রী হলে তোর দিকে ছেলেটা একটা একটা সময় তো ফিরবে। তাই বলছি কি, তুই একটু চেষ্টা করে দেখতে পারিস। আমি কি করতে পারি বল? আমি একটা মেয়ে, যতটুকু চেষ্টা করার আমি তা করব। কিন্তু যে আমার স্বামী যদি নিজে যদি নিজ থেকে না চায়, তাহলে কি করে আমার দ্বারা সম্ভব তাকে ভালোবাসায় আবদ্ধ করা? দিন শেষে একটা পুরুষ যদি নিজে থেকে না চায়, আমি কি করে করতে পারি বল? আমি হাজার চেষ্টা করলেও সে যদি মুখ ফিরিয়ে না খেয়ে, তাহলে আমার পক্ষে কি সম্ভব ওকে আমার ভালোবাসায় আটকে রাখা? দিন শেষে তুই একটা মেয়ে, তুই পারবি আমার বিশ্বাস। রাগ জেদ না দেখিয়ে ছেলেটাকে একটু সময় দে। ওকে এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাদের বিয়েটা হয়েছে, কয়েকটা দিন সময় গেলেই দেখবি ঈশানের দায়িত্বটা যখন বাড়বে আর তোকে খুব কাছ থেকে দেখবে, তখন দেখবি ঠিকই তোদের মাঝে ভালোবাসাটা বাড়বে, আর আস্তে আস্তে তোরা ঠিকই এক হতে পারবি। জানি না সে অপেক্ষা কখনো শেষ হবে কিনা। ঈশান অনেক জেদি একটা ছেলে, আমার যেরকম জেদ তার থেকেও বেশি জেদি ও। একবার মুখ দিয়ে যেটা বলে ও সেটাই করে ছাড়ে, আর কখনো আমাকে ভালোবাসবে কিনা সেটা আমার জানা নেই। তবে আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আমি তোর ভালোবাসার মাঝে ভাগ বসালাম। আমার জন্য তোর ভালোবাসাটাকে ভাগ করে নিতে হচ্ছে। তানহা, আমাকে তুই মাফ করে দিস। তোর স্বামীকে আমি নিজে বলে জ্বালিয়ে দিলাম। আমার মতো একটা হতভাগা মেয়েকে দেখ। আমি চেয়েছিলাম যে তুই ঈশানীর স্ত্রী হয়ে সারা জীবন কাটিয়ে দে, কিন্তু দিন শেষে নিজেকেও সে একই জালের মধ্যে ভাসিয়ে ফেললাম। আর ঈশানকে তোর থেকে আলাদা করার জন্য দ্বিতীয় স্ত্রী হয়ে তোর লাইফে আসতে হলো। এরকম একটা কাজের জন্য আমি খুবই লজ্জিত। আমি জানি তোর কাছে মাফ চাওয়ার মতো। আমি তোকে কি বোঝাচ্ছি আর তুই কী সব উল্টাপাল্টা কথা বলছিস? আর কখনো এসব কথা বলবি না। তুই আমার জন্য যা করেছিস, আমি সারা জীবন তোর আমার জীবনটাও যদি দিয়ে দেই, তাহলেও তোর প্রতি সেই কৃতজ্ঞ আমি। শোন, আব্বু আম্মু মারা যাওয়ার পর তুই তো আমাকে আব্বু আম্মুর মতো করেই আগলে রেখেছিস, আর তারপর নিজের ভালোবাসাটাকে যে তুই আমার কাছে ছেড়ে দিয়ে গেছিস, সেটা আমি খুব ভালো করেই জানি। তুই যে ঈশানকে এখনও ভালোবাসিস, আর ঈশানকে ভালোবেসেই যে বিয়েটা করতে রাজি হয়েছিলি, তারপর যখন ভাবলি আমি এখানে থাকতে পারবো, সেটা ভেবেই নিজে থেকে দূরে সরে গিয়েছিলি। এত বড় স্যাক্রিফাইস যে করতে পারে, তার জন্য একটু উপকার আমি করতেই পারি। আমরা একসাথে থাকবো, দেখিস আমাদের বেবি চলে আসলে তখন আমি ওকে বলবো তোকেও একটা বেবি দিয়ে দিতে। খুব শীঘ্রই তোদেরও একটা বেবি হবে, দেখে নিস। তোদের আমার কি রে? সবই তো আমাদেরই, তাই না? এরকম তোদের আমাদের বলে আলাদা করতে চাইছিস কেন? তানহা মুচকি হাসলো। এমন করে কাটতে লাগলো দিন। এরই মাঝখানে একটা সমস্যা হলো। এটা নিয়ে ঈশান একদিন ঈশিতার কাছে থাকার পর আর দ্বিতীয়বার ওর রুমে যেতে চাইল না। কারণ দ্বিতীয় দিন যখন তানহার সাথে থাকলো, তারপর দিন যখন তানহা বলল ঈশিতার কাছে গিয়ে থাকতে, কিন্তু ঈশান আর রাজি হচ্ছিল না। তখন তানহা ইমোশনালি ব্ল্যাকমেল করতে আরম্ভ করলো। তোমার শরীরে কী অবস্থা তুমি একটাবার বুঝতে পারছো? এই মুহূর্তে যদি তোমাকে রেখে আমি ওর সাথে গিয়ে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার চেষ্টা করি কিংবা ওকে জড়িয়ে ধরে ঘুমাই, আর তোমার যদি কিছু একটা হয়ে যায়, তার জন্য একমাত্র দায়ী থাকবো আমি। আমার বাচ্চা আর তার আম্মুর জন্য সব কিছু করতে পারি, কিন্তু তাই বলে তাদেরকে অবহেলাটা কখনোই করতে পারবো না। আমার বেবিকে কখনো আমি তার বাবার অভাবটা বুঝতে দেবো না। আরে বাবা, আমি তো বলছি না যে সারা জীবনের জন্য ঈশিতার সাথে থাকতে। রাতে তো আমি ঘুমিয়ে পড়ি। আমার সমস্যা হলে আমি তো তোমাকে কল করব, আর বেশি সমস্যা হলে আমি আম্মুকে বলবো আমার কাছে এসে থাকতে। এত জেদ করো না তো, শোনো। তানা ঈশানকে জোড়াজুড়ি করার পর ঈশান আম্মুকে ডেকে নিয়ে তারপর ঈশিতার রুমে আসলো। ঈশিতা বেডে বসেছিল। ছেলেটা আসতেই বেড থেকে নেমে তারপর ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে বেডের এক সাইডে শুয়ে পড়ল।
ঈশিতা কিছুক্ষণ ওর দিকে মুখ ফিরে শুয়ে রইল। ঈশান কথা বলছে না, তাই ঈশিতা ছেলেটার হাতের উপর হাত রেখে বলতে লাগলো, ঈশান, আমি তোকে অনেক বড় একটা বিপদের মুখে ফেলে দিলাম, তাই না? আমার জন্য তোর নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে রেখে আমার কাছে আসতে হচ্ছে। এর জন্য একমাত্র আমি দায়ী। আমি তোদের ভালোবাসার মাঝে দেওয়াল হয়ে গেলাম। আমাকে মাফ করে দিস প্লিজ। বিশ্বাস কর, আমি এমন কিছু চাইনি। তৎক্ষণাৎ নিজেকে বাঁচানোর জন্য বেঁচে থাকার জন্য আর বেঁচে থাকার জন্য এরকম একটা কাজ করেছি। সবাই এমন করে বলল, আর চাচ্ছু তার মাথার ওপর হাত রেখে এরকম কথাটা বললো, যার জন্য আর বারণ করতেও পারলাম না। তারপরও যখন বুঝতে পারলাম যে এরকম একটা অন্যায় করে ফেললাম, তখন থেকে নিজেকে অনেক বেশি ছোট মনে হচ্ছে আমার। সবই যখন বুঝতে পারছো তাহলে এত কথা বলছো কেন? আর তুমি আমাকে ভালোবাসতে কখনো আমাকে বলনি কখনো? ঈশানের কথাতে ঈশিতা খানিকটা হকচকিয়ে গেল। মাথা নিচু করে ফেলল মেয়েটা। কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশান আবার বলতে লাগলো, আর আমিও দেখো কি বোকা। তুমি আমার জন্য, আমার সাথে কিংবা তোমার বান্ধবীর জন্য আমার সাথে যা করলে তার কিছুই বুঝতে পারলাম না। দিন শেষে তুমি আমাকে এত ভালোবাসলে যে তোমার বান্ধবী আমার সাথে ভালো থাকবে সেটা ভেবেই তার জন্য আমাকে ছেড়ে দিলে, কিন্তু নিজে ভালো থাকবে কিনা সেটার কথা একটাবারও চিন্তা করলে না। সবসময় জেদ ধরে নিজের ভালোবাসার জন্য এগিয়ে আসতে হয় না। মাঝে মাঝে তাকে ভালো রাখার জন্য হলেও, আর সে ভালো আছে অন্য কারোর সাথে সেটা জানার জন্য হলেও নিজেকে পিছিয়ে নিতে হয়। আমি সেটাই করেছিলাম, কিন্তু দ্বিতীয়বার তোর লাইফে এসে অনেক বড় অন্যায় করে ফেললাম। অন্যায় কিনা তা জানি না, তবে তুমি আমার স্ত্রী, তোমার অধিকার আছে আমার কাছে থাকার, আর তাই আমি তোমার রুমে এসেছি। এসব নিয়ে আর কখনো কথা বলবে না, আমি এসব বলতে চাইছি। আর বারবার যদি তুমি এগুলো মনে করিয়ে দাও তাহলে বারবার এসব মনে পড়লে আমারই খারাপ লাগবে। তাই বলছি এসব কথা যেন আর না শুনি। আচ্ছা ঈশান, একটা কথা বলবো? তোমার আজকে আবার আমার থেকে কথা বলার জন্য অনুমতি নিতে হচ্ছে। আমি সেটা বুঝতে পারছি না, কেন এরকম করছো বলো তো? আগে তো কখনো পারমিশন নাওনি। কারণ এখন তুই আমার স্বামী, আর তোর অধিকার আছে আমার কথা শোনার, কিংবা আমারও অধিকার আছে তোকে বলার। কিন্তু তারপরও অনুমতি চাইছি, আর এটা একান্ত ব্যক্তিগত বিষয়, তাই চাইছি তাতে অনুমতি নিয়ে করতে। মানে? না মানে, আসলে বলছিলাম কি, আমার খুব ইচ্ছে করছে তোর বুকে মাথা রাখতে। জানি না কখনোই ইচ্ছেটা পূরণ হবে কিনা, তারপরেও আজকে খুব করে চাইতে ইচ্ছা করছে। জানি বিয়ের দ্বিতীয় দিনেই এই কথা বলাটা আমার জন্য শোভা পায় না, আর আমি কখনো এসবের অধিকার পাবো বলে আমার মনে হয় না। তারপরও আমি তোর কাছে চাইছি, যদি আমাকে একবার তোর বুকে মাথা রেখে ঘুমাতে দিতি তাহলে। ঈশান এবার চিত হয়ে শুলো। সাথে সাথেই ঈশিতা আলতো করে এসে ওর বুকের মধ্যে মাথা রাখতেই ঈশান চোখ বন্ধ করে নিল। ঈশিতা বেড়াল ছানার মতো ওর বুকে গুটিয়ে হাজারটা কথা বলছে। ঈশান চুপ করে আছে, জানে না কেন মেয়েটাকে এরকম একটা অধিকার দিল। তারপরও মনে হচ্ছে এই মেয়েটারও অধিকার আছে ওর বুকে মাথা রাখার। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকতেই ঘুমিয়ে গেল। একটু সময় ঈশিতা ওর গলাটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঠিক একইভাবে দুজনের ঘুম ভাঙল। তারপর আর কি, দুজনেই উঠে ফ্রেশ হয়ে নিল। এমন করে যেতে লাগলো দিন। আস্তে আস্তে তানহার ডেলিভারির সময় এগিয়ে আসতে লাগলো। আর 7 মাস পড়তেই ঈশান অফিসে যাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিল। আব্বু হাজারবার বলার পরও ঈশান আম্মুকে দিয়ে মানালো আব্বুকে। শেষে যখন শুনলো না, তখন ঈশিতা নিজে থেকেই আব্বুকে বলেছিল যে ঈশান যেহেতু যেতে চাইছে না অফিসে যেতে, আর এতই যেহেতু ভয় লাগছে ছেলেটার তানহাকে নিয়ে, তাহলে যাওয়ার দরকার নেই। বিয়ের 1 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনও ঈশান অধিকাংশ সময়ই তানহার সাথে থাকে। শুধু রাতে মাঝে মাঝে ঈশিতার কাছে এসে থাকে। আর ছেলেটা আম্মুকে বলেই দিয়েছে যেদিনও ঈশিতার কাছে থাকে সেদিন আম্মু যেন এসে মেয়েটার কাছে থাকে। আর আম্মু ভেবেছে যেহেতু ছেলে চায় 2 বউয়ের সাথে নিজে মানিয়ে নিতে, তাহলে ওকে বারণ করবে কিংবা বিপরীতে কথা বলারই বা কী দরকার। দেখতে দেখতেই তানহার ডেলিভারির সময় হয়ে আসছে। 9 মাস পড়েছে, কিন্তু 9 মাস পড়তেই একদিন যেতে না যেতেই ঈশান বুঝতে পারল যে তানহার অবস্থা খুব বেশি খারাপ হচ্ছে।
ঈশান দিনের অনেকটা সময় জুড়ে মেয়েটার আশেপাশে থাকে। যখন না থাকে তখনই ঈশিতা এসে বসে থাকে আর মেয়েটাকে সাহস দেওয়ার চেষ্টা করে। সব সময় ওকে নানা কথা বলে হাসি খুশি রাখার চেষ্টা করে, যার জন্য ঈশান ঈশিতার এমন কাজে বুঝতে পেরেছে যে মেয়েটা চায় একসাথে মিলেমিশে থাকতে। তারপরও কেন জানি ঈশান ওকে সামান্য পরিমাণেও ভালোবাসতে পারছে না, ওর কাছে আসতে পারছে না। মাঝে মাঝে ঈশিতা এখন ঈশানের বুকে মাথা রেখে ঘুমোয়। ঈশান বারণ করে না, তবে জানে বারণ করলেও মেয়েটা নিজে থেকেই রাতে ওর বুকে মাথা রাখবে। সেদিন বাহিরে গিয়েছিল ঈশিতা কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, কারণ মেয়েটা এখন নিজে থেকে আর বাইরে যেতে চায় না। আর যখন নিজে যাওয়ার প্রয়োজন হয় আর তখন সবটা আব্বুকে বলে। আবার ঈশান জানতে পেরে ঈশিতাকে বকাঝকা করেছে, বলেছে মেয়েটার যা প্রয়োজন ওকে কেন বলে না। ঈশান আজকেও তেমনইভাবে সকালে বকাঝকা করতেই ঈশিতা বলল ওকে কিছু কেনাকাটার প্রয়োজন, তাই মেয়েটাকে কেনাকাটা করে দেওয়ার জন্য নিজে থেকেই নিয়ে বাইরে গেল। কিন্তু ঈশিতা বলেনি যেতে। তারপর বাসায় আসার পর বুঝতে পারল যে আজকে বাইরে যাওয়াটা বোধহয় ভুল হয়েছে, কারণ ঈশিতা এরই মাঝে ওকে 1000বার কল করেছে। ফোনটা সাইলেন্ট ছিল। বাসায় এসে প্রবেশ করতেই বুঝতে পারল বাসার হুলস্থুল কাণ্ড। হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে ঈশান দৌড়ে তানহার রুমে দিকে যেতেই বুঝতে পারল মেয়েটার পেইন উঠেছে আর মেয়েটা প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করছে। ঈশান আসতেই ঈশিতা দৌড়ে এসে বলতে আরম্ভ করলো, ঈশান, তানহার পেইন উঠেছে, প্লিজ ওকে নিয়ে একটু বাইরে আসো। ওকে এখনই হসপিটালে নিতে যেতে হবে, নাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। তানহা পড়ে যায়নি তো? ওর কিছু হয়নি তো ইস্যু? আরে বাবা না, আমি ওর কাছে ছিলাম, আব্বু আমাকে ডাকলাম, বললো যে ডক্টর ডাকছে, কিন্তু এখন ডক্টর ডাকলে হবে না, বললো বেবি কিক মারছে। আর হঠাৎই একদম এরকম পেন শুরু হয়ে গেল। এক্ষুনি ওকে হসপিটালে নিতে হবে। ঈশান, চাচু বাসাতে নেই, আমি হসপিটালে পৌঁছাতে বলেছি, আর হসপিটালেও কথা বলে ওটি রেডি করে রাখতে বলেছি। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, তানহার কাছে গিয়ে ওকে পাজা খোলা করে তুলল। বেশ খানিকটা ভারী লাগছে মেয়েটাকে, আগে অনেকবার তুলেছে কিন্তু এরকমটা হয়নি। তানহাকে তুলতেই অনেকখানি বেগ পেতে হলো। অনেক চেষ্টা প্রচেষ্টার পর ঈশান মেয়েটাকে বাইরে এনে গাড়িতে বসিয়ে দিতেই তানহা ঈশানের বুকের মধ্যে মাথা রাখলো। ঈশানের একটা হাত শক্ত করে ধরে কিছুক্ষণ যাবৎ চোখের পানি ফেলল। ঈশান ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, কিচ্ছু হবে না তোমার জান, সব ঠিক হয়ে যাবে দেখো। তানহা ব্যথায় কথা বলতে পারল না, চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে মেয়েটার। ঈশানের বুকে মাথা এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল তানহা। হসপিটালে আনতে আনতে মেয়েটা সেন্সলেস হয়ে গেছে, ব্যথা হয়তো সহ্য করতে পারেনি। হসপিটালে সব আগে থেকে রেডি ছিল, তাই তানহাকে আনতেই ওটিতে ঢোকানো হলো। তারপর 1 ঘন্টা বাদেই ওদের বেবি পৃথিবীর আলো দেখলো, আর পৃথিবীর আলো দেখতেই সে চিৎকার করে কেঁদে ফেলল। বেবির কান্নার শব্দ পেতেই ঈশানের মনে হলো তানহা ঠিক আছে তো। এরই মাঝে ঈশিতা ঈশানের কাঁধের উপর হাত রাখলে ছেলেটা ওর দিকে ফিরে ঈশিতাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই। তুমি না থাকলে আজকে যে কি হতো। আজকে যদি তুমি ওর পাশে সে সময় না থাকতে তাহলে হয়তো। ধুর বোকা, আমি আমাদের বেবির এরকম কিছু হতে দিব নাকি? আমার সামনে এরকম একমাত্র আমার বান্ধবীর কিছু হবেন সেটা আমি হতে দিব? আর এসব কথা বাদ দাও, বেবির কথা ভাবো। আর তানহা ঠিক হয়ে যাবে, এত কান্নাকাটি করতে নেই সোনা। বিয়ের পর থেকে ঈশিতা মাঝে মাঝে ঈশানকে আদুরে নামগুলোতে ডাকে। একটু পর ডক্টর বেরিয়ে আসতেই বলল মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে, আর খুব শীঘ্রই তানহার জ্ঞান ফিরে আসবে। আবার হলোও তাই। 2 ঘন্টা 30 মিনিট বাদেই মেয়েটার জ্ঞান ফিরল। কিছুক্ষণ যাবৎ সবার সাথে কথা বলল। শেষ পর্যায়ে যখন আব্বু আম্মু চাচু চাচি সবাই এসে কথা বলা শেষ হলো, তখনও জিজ্ঞেস করলো ঈশান কোথায়। ঈশানের কথা জিজ্ঞেস করতেই ঈশিতা গিয়ে ছেলেটাকে ডেকে আনলো। ঈশান তাড়াহুড়ো করে এসে মেয়েটার পাশে বসতেই খেয়াল করলো তানহার চোখ মুখ পুরো লাল হয়ে আছে। কত যুদ্ধ পার করে বেবিটাকে পৃথিবীতে আনতে হয়েছে। ঈশান বেবিকে অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিল আর 1000টা চুমো খেয়েছে। কি ছোট্ট ছোট্ট হাত পা, চোখ মুখ সব মিলিয়ে সবাই বলছিল একদম তানহার কপি।
মেয়ে বাবু হয়েছে। বাবুটাকে একদম তানহার মতোই লাগছিল। সব মিলিয়ে একদম পরি দুজনেই। প্রেগন্যান্সির পর থেকেই ঈশান খেয়াল করেছে তানহাকে দেখতে গোলুমলু লাগে। তার উপর এই কয়েকদিনে তো আরোই গোলুমলু লাগছিল। এবার ঈশান তানহার একটা হাত ধরে হাতের পিঠে চুমো দিয়ে বলতে আরম্ভ করলো, থ্যাঙ্কস আপনাকে ম্যাডাম, আমাকে এত বড় একটা অনুভূতির সম্মুখীন করার জন্য। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আপনাদের যদি কিছু হয়ে যেত আমি পাগল হয়ে যেতাম। আব্বু আম্মু ওদের স্পেস দেওয়ার জন্য কেবিন থেকে বেরিয়ে যেতেই ঈশিতা দরজাটা টেনে দিল। মিনিট 20 দুজনকে স্পেস দেওয়ার পর একটা সময় বাচ্চার কান্নার শব্দ হতেই তখন আর কেউ একজন ওকে কোলে নিয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। ঈশিতা বাচ্চাকে থামানোর চেষ্টা করতে করতে এগিয়ে আসলো আর বলল, ওলে ওলে আমার আম্মু ডালে কান্না করে না, একদম কান্না করে না। দেখো আব্বু আম্মু প্রেম করছে। আব্বু আম্মুকে এই সময় ডিস্টার্ব করা ঠিক হবে না। নতুন আম্মু আছে তো, এত কান্না করতে হয় না মা। নতুন আম্মুর কাছে থাকো, নতুন আম্মু খুব আদর করবে আম্মুটাকে। ঈশিতা আদুরে কণ্ঠে বেবিটাকে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসলো। তারপর এসে ওদের পাশে দাঁড়াতেই তখন ঈশান একবার তাকালো তার দিকে। এবার তানহা একটু সরে গেলে ঈশিতা মেয়েকে পাশে শুইয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, নাও সবার দেখা হয়েছে, কিন্তু তুমি দেখোনি তোমার মেয়েকে। এবার মন ভরে কলিজা ছেঁড়া ধনকে দেখো, একটু আদর করো। ওর হয়তো খেতে পেয়েছে, একটু খাও, তারপর কান্না থামবে। মায়ের রক্তের টান তো, তাই নাড়িতে টান লেগেছে। এবার তানহা বেবিটাকে দেখতে লাগলো। বাবুটার সারা চোখে মুখে চুমু দিল। কিছুক্ষণ বাদেই ওকে খাওয়াবে বললে ঈশান বাইরে আসলো। সন্ধ্যার মুখে আব্বু আম্মু আবারও হসপিটালে আসতেই ওরা ঈশানকে জোর করে বাসায় পাঠাতে চাইলে ছেলে অনেকক্ষণ জোর জবরদস্তি করলো থাকার জন্য। তারপরও যেতে চাইছিল না দেখে ঈশিতা বলল থাকুক, কিন্তু তানহা ওকে ঈশিতাকে সাথে করে নিয়েই আব্বু আম্মু ওকে পাঠালো। আর তানহা জোর করে পাঠালো, কারণ সে সকাল থেকে হসপিটালে আছে। ছেলেটা একটু পানি অবধিও মুখে দেয়নি। বেবি আসার পর থেকে ওকে কোলে নিয়ে জড়িয়ে ধরে বসেছিল। তারপর তানহার জ্ঞান ফেরার পর ওর পাশে ছিল, তাই তানহা বলল সকালে চলে আসতে। তারপর দুজনে একটা রিক্সা করে বাসায় আসলো। সারাটা রাস্তা ঈশানের সাথে ঈশিতা হাজারটা কথা বলেছে। বেবির এই হয়েছে, সেই হয়েছে, একদম তানহার মতো হয়েছে, হাজারটা কথা বলল। ঈশান শুধু রিক্সার মধ্যে ঈশিতার একটা হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে বসেছিল। ঈশিতা ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। তখন বাসায় এসে রান্না বান্না করতে হবে না, কারণ আম্মু রান্না করে রেখে গিয়েছিল। ঈশিতা ঈশানকে জোর করে ওয়াশরুমে পাঠালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দুজনেই গোসল করে বেরোলো। ঈশান এই মুহূর্তে ঈশিতার রুমে বসে আছে। ঈশিতা এসে ওর পাশে বসলো। তারপর খাওয়ার কথা বলতেই দুজনে গিয়ে ডিনারটা করে নিল। এই মুহূর্তে হসপিটালে আব্বু আম্মু চাচু চাচি আম্মু সবাই আছে। শুধু ঈশান আর ঈশিতাকে জোর করে বাসায় পাঠানো হয়েছে। ঈশান খাচ্ছিল না দেখে ঈশিতা ওকে নিজ হাতে খাওয়ালো। ছেলেটা প্রথমে ওর দিকে অপলক নয়নে তাকিয়ে থাকলো। আর ঈশিতা একদম ছোটোবেলায় যেমন বাচ্চাদের মতো করে ওকে খাওয়াতো, আজকেও ঠিক তেমন করেই খাওয়ালো। মেয়েটা হাজারটা কথা বলল বেবিকে নিয়ে, ওদের সংসার নতুন জীবনের কথা নিয়ে। তারপরও ছেলেটা কোনো কথা বলল না। ঈশানের চোখে পানি দেখে ঈশিতা উঠে এসে ওকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, এ পাগল, কাঁদছো কেন? তুমি তো বাবা হয়েছো, এখন এরকম কান্নাকাটি করলে মানাই? আর এমন তো না যে ওদের কিছু হয়েছে, ওরা সবাই সুস্থ স্বাভাবিক আছে। সকালেই তো গেলে দেখতে পাবে। এজন্যই তো আমি তোমাকে বলেছিলাম আসতে হবে না। কিন্তু তুমি তো ভয় পেতে একা বাসায় থাকতে, তাছাড়া তুমি একা আসতে কি করে? সেই জন্যই তো। অভ্যাস হয়ে যাবে এগুলো, একা থাকতে থাকতে অভ্যাসটাও করতে হবে না। আর তাছাড়া এখন বেবি হয়েছে, এখন তো তোমার তানহার পাশে থাকা উচিত। তাই আমাকে একা একা থাকার অভ্যাসই করতে হবে। বাসা ছেড়ে চলে যাওয়ার পরও তো 1 বছর প্রায় একাই থেকেছি। ওসব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না ঈশান।
খাওয়ানো শেষ হলেই ছেলেটা ঈশিতার পাশে বসে রইল। মেয়েটা নিজেও খেয়ে নিল। তারপর বাকি কাজ শেষে বাসার দরজাটা জানালাটা সব লাগিয়ে দিয়ে রুমে আসতেই ঈশানও পিছন পিছন আসলো। মেয়েটা আজকে গোসলের পর একটা কালো শাড়ি পরেছে, দেখতে অসম্ভব রকমের সুন্দরী লাগছে। ঈশানের সারাদিনের ধকলের কথা চিন্তা করে ঈশিতা ওর হাত ধরে টেনে বেডে বসালে, তারপর দরজাটা লাগিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালালো। ঈশিতা পাশে বসতেই ঈশান তখন ওর মুখের পাশে এক হাত রাখলো। ঈশানের কাজে মেয়েটা কিছুটাই চমকে উঠতেই ঈশান বলতে লাগলো, আমি জানি আমার প্রতি তোমার খুব অভিযোগ। এতগুলো দিন যাবৎ বিয়ে করেছি, কিন্তু কখনো তোমাকে নিয়ে নিজে থেকে একটাবারের জন্য জড়িয়ে ধরিনি। আর আজকে আবেগের বশে এইরকম একটা করেছিলাম। আমি জানি তোমার ইচ্ছে হয় আমাকে ভালোবাসতে, আমার ভালোবাসায় স্নিগ্ধ হতে, কিন্তু আমি তোমাকে সেই সুখটা দিতে পারিনি। একটা স্বামী তার স্ত্রীকে যে সুখটা দেয়, আমি আজকে অনেক খুশি জানো। বাবা হওয়ার প্রথম অনুভূতিটা অনেক সুখের। আজকে যে সুখটা আমি পেয়েছি তা আমি বলতে চাইছি। আমি আজকে তোমার সব কথা শুনবো, তুমি যা চাও আজকে সেটাই হবে। তুমি বলো আজকে আমার কাছে কী চাও? ঈশিতা ঈশানের একটা হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো, তারপর কপালের সাথে ঠেকিয়ে বলতে লাগলো, যদি চাই দেবে তো? হ্যাঁ দিব, বলো কি চাও? আমিও তানহার মতো আম্মু ডাক শুনতে চাই, মাতৃদের স্বাদ পেতে চাই। আমি জানি ওই বাবুটা আমাদেরও। আমি বলছি না যে ওটা আমাদের বেবি নয়, ও আমাদের তিনজনেরই। কিন্তু একটা মেয়ের ইচ্ছা থাকে নিজের মাতৃত্বের স্বাদ পাওয়ার। আমিও ওই কষ্টটুকু সহ্য করতে চাই, যেটা সহ্য করে একটা বাচ্চা পৃথিবীতে আনতে হয়। আমি চাই তুমি আমাকে সেই সুখটা দাও ঈশান। ঈশিতার কথা শেষ হওয়ার সাথে সাথেই ঈশানও ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়ালো। সাথে সাথে মেয়েটা চমকে উঠল। কিছুক্ষণ বাদে ঈশিতা ঈশানের চুলগুলো আলতো করে খামচে ধরে কিছুক্ষণ যাবৎ রেসপন্স করতে লাগলো। ঈশিতা বুঝতে পারলো ঈশান আজকে আর কোনো বাধা দিবে না, কোনোভাবেই ওকে বঞ্চিত করবে না নিজের ভালোবাসা থেকে। ভালো থাকুক ভালোবাসাগুলো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।